হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ফাইট্রন এবং দ্য আইকিউ বুস্টারের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হবে ভারতের ভূগোল। আমি তোমাদের বিশ্বদীপ স্যার, আমি তোমাদেরকে পড়াবো ইতিহাস এবং ভূগোল। তো আজকে যেটা আমরা প্রথমেই আলোচনা করব সেটা হবে ভারতের আঞ্চলিক ভূগোল এবং তার সাথে সাথে সেটা প্রকৃতির উপর কি কি ইম্প্যাক্ট ফেলছে সেগুলো। তো প্রথমেই আমরা যদি একটা গোটা ভারতের ম্যাপকে আমরা লক্ষ্য করি, এটা ধরো একটা ভারতের ড্রাফট ম্যাপ, এর উপরে এইভাবে করে আমি একটা ড্রাফট ম্যাপ ধরো আঁকলাম। এটা গোটা ভারতের ড্রাফট ম্যাপ। এই ড্রাফট ম্যাপের উপরে এই অঞ্চলটাতে রয়েছে সুবিশাল হিমালয় পর্বত। সুবিশাল হিমালয় পর্বতের পরেই রয়েছে আমাদের কি সমভূমি অঞ্চল এবং তার নিচে রয়েছে একটা ডেল্টা আকৃতির মালভূমি, যাকে আমরা বলি ডেকান প্ল্যাটু। প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হবে ভারতের সুবিশাল হিমালয় পর্বত নিয়ে। কিন্তু সুবিশাল হিমালয় পর্বত থাকা সত্ত্বেও সুবিশাল হিমালয় পর্বতের উত্থান কি করে উঠলো, এটা নবীন না প্রাচীন, সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, হিমালয় পর্বত কিন্তু একটা নতুন পর্বত, একদম নবীন ভঙ্গিলজাত পর্বত। একদম নবীন আমি কেন বলছি, কয়েক লক্ষ বছর আগে, এই জিওগ্রাফিতে কয়েক লক্ষ বছর মানে আমাদের কাছে যেমন 2-3 দিন থাকে ওরকম, ভূগোলের কাছে কয়েক লাখ বছর বা কিংবা কয়েক হাজার বছর জাস্ট লাইক এ সেকেন্ড, এক চুটকি বাদেও চলে যাবে। যখন গোটা পৃথিবী একটা মহাদেশের আকারে ছিল এবং গোটা পৃথিবীতে সমুদ্র ছিল একটাই, সেই সমস্ত যখন গোটা পৃথিবীতে একটাই সমুদ্র এবং একটাই মহাসাগর ছিল, সেই সময় সেই মহাসাগরটার নামকে বলা হয় প্যান্থালাসা এবং গোটা সমগ্র মহাদেশকে বলা হতো প্যানজিয়া। তো আমরা প্রথমে জেনে নেব কি প্যানজিয়া, প্যানজিয়া আর একটা প্যানথালাসা। প্যানজিয়া প্যানথালাসা, এই প্যানজিয়া প্যানথালাসা দীর্ঘকাল ধরে প্রায় পৃথিবী সৃষ্টির কিছু বছর পর থেকে যখন ভূমি এবং জলভাগ সৃষ্টি হতে শুরু করেছিল, তখন প্রাথমিক পর্বে ছিল আমাদের প্যানজিয়া এবং প্যানথালাসা। কিন্তু এর পরবর্তীকালে আমরা যখন বৈজ্ঞানিকরা ধীরে ধীরে উন্নতি করতে লাগলো এবং পরবর্তীকালে যখন আমরা জানতে পারলাম যে আমাদের পৃথিবীর নিচে তো পাত রয়েছে, পাত সঞ্চালন তত্ত্বের প্রবক্তাকে হ্যারি হেস, পাত সঞ্চালন তত্ত্বের প্রবক্তাকে হ্যারি হেস, যাকে ইংরেজিতে বলা হয় প্লেট টেকটনিক থিওরি। কে দিয়েছিলেন সিদ্ধান্ত? হ্যারি হেস। এছাড়াও আলফ্রেড ওয়েগনারকেও কিন্তু মহী সঞ্চারণ তত্ত্বের জনক বলা হয়। পাত সঞ্চারণ তত্ত্ব এবং মহী সঞ্চারণ তত্ত্ব দুটা বলতে গেলে প্রায় সেম হলেও যেহেতু এদের নামের পার্থক্য রয়েছে এবং দুজনের কনসেপ্ট একে অপরের সাথে ইন্টার কানেক্টেড কিংবা ইন্টার রিলেটেড হলেও কিন্তু দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন দিস টু কনসেপ্টস। তো প্রথমে আমরা জানবো পাত কি। পৃথিবীর ভূভাগ যদি আমরা লক্ষ্য করি, জাস্ট লুক এট দ্য পিকচার। আমি প্রথমেই ভারতের ভূগোল নিয়ে শুরু করব না। ভারতের ভূগোল জানার আগে তোমাদেরকে কিছু বেসিক কনসেপ্টস আমার দেওয়া উচিত। জলদি আমি গোটা পৃথিবীর একটা অ্যাটমসফিয়ার এইভাবে করে আঁকি। এটা ধরো পৃথিবীর উপরে ভূভাগ। এখানে কি রয়েছে? উপরে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, গাছপালা। এখানে ধরো একটা তুমি দাঁড়িয়ে আছো, এখানে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তোমরা দুজনে ফুটবল খেলছো। এখানে বিল্ডিং, পাহাড়, পর্বত আছে। এই জায়গাটা যেখানে সমস্ত কিছু আছে একে বলা হয় লিথোস্ফিয়ার। কি বলে? লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার এল লিখলাম শুধু। এই জায়গাটাকে কি বলা হয়? লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ারের ভিতরেও কিন্তু অনেক ছোট 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 কয়েকটা স্তর রয়েছে। এই স্তরগুলা কিন্তু এই যে লিথোস্ফিয়ার সেটার পুরু কত? 100 কিলোমিটার, গড়ে 100 কিলোমিটার, এক্সাক্ট না অ্যাভারেজ 100 কিলোমিটার কি এই লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ারের পরেই কি রয়েছে? অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ার জিনিসটা কি? জেলি হয় না, জাস্ট লাইক এ জেলি। জেলি যেমন একটু শেক করলে যেমন চারিদিকে ভূকম্পন সৃষ্টি হয়, সেরকম ভাবে পৃথিবী একটা পিচ্ছিল অ্যাসথেনোস্ফিয়ারের উপর ভাসছে, যাকে আমরা জেলির মতো ধরে বলতে পারি। এই জেলিটার নামই হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। এই জেলিটার নাম কি? অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ারের উপরেই কিন্তু পৃথিবীর সমস্ত পাত ভেসে রয়েছে। পৃথিবীর সমস্ত পাত কিন্তু এখানে ভেসে রয়েছে। গোটা পৃথিবী পাতের সংখ্যা প্রচন্ড বেশি, কিন্তু এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য পাত হচ্ছে উত্তর আমেরিকা পাত, ইউরেশীয় পাত, এশিয়ান পাত আছে, এছাড়া নাচকা পাত আছে। নাচকা পাত সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, কারণ নাচকা পাত এত পরিমাণে
সেটা স্টেবল না, একদমই স্টেবল না, এত পরিমাণে সেটা নড়াচড়া করে যে প্রায় ভূমিকম্প অগ্নুৎপাত চলতেই থাকে। আমি ভারতের ভূগোল শুরু করার আগে আমি কেন এটা বলছি, কারণ এটা একটা গভীর টপিক আছে। এই যে রিজনটা বলার পিছনে যে এটা যে অ্যাস্টেরোস্ফিয়ারের উপর ভাসতে ভাসতে যখন বিভিন্ন পাত হয়, এই পাতও আবার প্রকারভেদ আছে, পাতের আবার প্রকারভেদ আছে। কি কি পাতের প্রকারভেদ? পাতের প্রকারভেদ হচ্ছে যে একটা পাত হয় যেটা দূরে সরে, একটা পাত হয় যেটা সামনে আসে, এবং একটা পাত হয় যেটা সামনে, এই যে হ্যালো আমি হিটলার আমি মুসলিনি, দুজনের মধ্যে একদম হ্যান্ডশেক করে ওরা কাজ করে চলে। তো একটা কি, একটা আসে একে অপরের থেকে দূরে যায়, একটা একে অপরের দিকে ছুটে আসে, আরেকটা কি দুটা একদম মাঝ পাশ বরাবর, তুই ভাই তোর জায়গা আমি আমার জায়গা, কেউ কারো মাথায় কান দেবো না, লে জিয়া। তো এটা কি, একটা গেল কি যেটা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। প্রথমত কি দেখো, এই পাথটা এটা 1 নাম্বার, এটা 2 আর এটা 3 ধরে নাও। এই 1 নাম্বার পাথটা কিন্তু একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। ধরো এই দুটা পাত আমার দুটা, ধরো এই দুটা পেন, এই দুটা পেন, এই দুটো পেন যদি একে অপরের থেকে দূরে সরে যায়, এই নিচে তো ম্যাগমা আছে, পৃথিবীর নিচে কি আছে? ম্যাগমা। এই ম্যাগমাটা যখন দূরে সরবে, এই ম্যাগমাটা কিন্তু ধীরে ধীরে একদম ভূগর্ভ ছেদ করে উপরে উঠে চলে আসবে, এবং এই ভূগর্ভ ছেদ করে যেই উপরে উঠে চলে আসবে সেই জায়গাটার নাম হয়ে যাবে কি? লাভা। আর যখন ভিতরে থাকবে তখন হবে ম্যাগমা। এই ম্যাগমারও আবার প্রকারভেদ আছে, ম্যাগমা একটা গাঢ় ম্যাগমা হয়, একটা পাতলা ম্যাগমা হয়, সেটা আমরা ডিপেন্ড করছে, সেটাতে আমরা এখন ঢুকছি না বেশি, এটাতে বেশি আমরা ঢুকবো না। তো যখন দুটা পাত, জাস্ট থিঙ্ক অ্যাজিউম দিস টু পেন্স লাইক এ প্লেট, এই প্লেটগুলো যখন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, নিচের কি হবে? ম্যাগমাটা উপরে উঠে আসবে, এবং ম্যাগমাটা যখন উপরে উঠে আসবে সেই জায়গাটা কি করবে? ম্যাগমাটা ধীরে ধীরে ঠান্ডা হবে, চাপ তাপ বায়ু টায়ুতে ধীরে ধীরে জলের পর বৃষ্টি ফিষ্টি হয়ে কি হবে? ঠান্ডা হবে। কিংবা ধরো সমুদ্রের তলাতেই যদি ব্লাস্ট হয়, সমুদ্রের তলাতে যখন ওটা ধরো গেল, ম্যাগমা উঠে আসলো, কিছুটা হয়তো পরিমাণ আগুন আর জল যখন একসাথে আসবে কিছুটা ভ্যাপারাইজড হবে, এবার ভ্যাপারাইজটা কি করে উপরে উঠবে? যখন এই বাবলস এর মাধ্যমে কিন্তু এটা ধীরে ধীরে উপরে উঠে যাবে। কিন্তু এই যে যখন সংস্পর্শে আসছে, কনস্ট্যান্ট তো একটা থাকছে না, একটা টাইমের পর তো দুটা গিয়ে এখানে হয়তো থেমে যাচ্ছে। তো ম্যাগমাটাও কি একটা কনস্ট্যান্ট না, আর পর পর ওখানে বিপুল পরিমাণ জলরাশি ওটাকে ঠান্ডা করে দিয়ে এখানে কি সৃষ্টি করে দিচ্ছে? প্রস্তর বা পাথরের। ফলে যখন দুটা পাত একে অপরের থেকে সরে যাচ্ছে, নিচ থেকে ম্যাগমাটা বেরাচ্ছে এবং সেই জায়গাটা ভরাটটাকে পূর্ণ করে দিচ্ছে। সেই জন্য যখন দুটি পাত একে অপরের থেকে দূরে সরে যায় তখন তাকে কি বলে? গঠনকারী পাত সীমান্ত। কি বলে? গঠনকারী পাত সীমান্ত। অর্থাৎ দুটো পাত যখন একে অপর থেকে সরে যাচ্ছে, ম্যাগমাটা বেরাচ্ছে, ঠান্ডা হচ্ছে বিভিন্ন কারণে, এবং সেখানে একটা নতুন কিছু সৃষ্টি করছে, সেজন্য কি বলা হয়? গঠনকারী পাত সীমান্ত। এইভাবে করে তুমি ভাবো, এই দুটা পাত সীমান্ত দুদিকে আছে, ঠিক আছে? এবার ধরো একটা ভারী হয়, একটা হালকা পাত। এই ভারী পাত আর হালকা পাত যখন একে অপরের সাথে ধাক্কা লাগে, একে অপরের সাথে কি লাগে? ধাক্কা লাগে, তখন কি করে? অনেক সময় ভারী পাতটা উপরে চলে যায় এবং হালকা পাতটা যেহেতু বেন্ড হতে পারে, সহজে এটা নিচে ঢুকে যায়। জাস্ট লাইক দিস। এই দুটা পাত একে অপরের দিকে আসছে, এটা হচ্ছে হেভি আর এটা কি? লাইট। এই যখন দুটা একে অপরের দিকে আসবে, এটা হেভি তো, এটা লাইট। এই হেভি পার্টটা কি এবার এখানে, লাইট পার্টটা কি এবার কিন্তু ভিতরে ঢুকে যাবে, আর এটা এর উপরে উঠে যাবে। কথা বুঝা গেল? একটা কি হবে? ভিতরে ঢুকবে আর একটা পাত উপরে উঠে যাবে। ফলে এই সময় ধরো এই জায়গাতে কারো বাড়ি আছে, বাড়িটা কি হবে? ধ্বংস হয়ে যাবে, যা যা ছিল সব ধ্বংস হয়ে যাবে। তো এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কিছু একটা গঠন করতে পারে, কিন্তু সেখানে আলটিমেটলি ধ্বংস ছাড়া, ডিস্ট্রয় ছাড়া কিছুই হয় না। সেই জন্য এই ধরনের পাত সীমান্ত, অর্থাৎ যেটা দুজন একে অপরের দিকে চলে আসে, এটাকে কি বলে? বিনাশকারী পাত সীমান্ত। আর নিরপেক্ষ মানে দুটো পাশাপাশি হাতে হাত মিলিয়ে চলছে, জাস্ট লাইক আওয়ার পলিটিশিয়ানস। তো যাই হোক, সেটা বড় কথা না। এবার আমি যেটা বলছি, হিমালয় পর্বত একটা নবীন পর্বত। কেন? হিমালয় পর্বত যখন সৃষ্টি হয়নি তার আগে সেখানে একটা সাগর ছিল, সেই সাগরটার নাম ছিল টেথিস সাগর। এই টেথিস সাগরে যখন পাত সঞ্চালন হতে থাকে, এবং মহি সঞ্চালন এবং পাত সঞ্চালন একই হলেও একটু হলেও আলাদা, যখন পাত সঞ্চারিত হতে থাকে তখন মহাদেশগুলো যখন টুকরো টুকরো করে ভেঙে প্যানজিয়া এবং প্যান্থালাসা হয়ে, অর্থাৎ প্যানজিয়াটা যখন ভেঙে যায়, গন্ডোয়ানা, এই দুটা একটার, আচ্ছা প্যানজিয়ার আগে দুটা ভাগ হয়। হ্যাঁ, এখানে ধরো এটা পৃথিবীতে এখানে ধরো এরকম ভাবে আগে গোটাটা এক ছিল,
এই যখন মাঝখান থেকে ফাটলটা ধরে, উপরটা নাম হয় আঙ্গারা ল্যান্ড, নিচেরটা নাম হয় গন্ডোয়ানা ল্যান্ড। উপরটা নাম হয় আঙ্গারা ল্যান্ড, নিচেরটা গন্ডোয়ানা ল্যান্ড। এবং মাঝখান থেকে যখন এর পরবর্তীকালে ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে, ভূমিকম্পর বিভিন্ন কারণ হতে পারে, একটা হয়তো অটোমেটিক্যালি নিজে থেকে সৃষ্টি হচ্ছে যেটা কেউ প্রেডিক্ট করতে পারে না, আবার এমনও হতে পারে যে কোনো মানে জ্বালামুখী কিংবা ভলকানো যখন এক্সপ্লয়েট করছে, সেই সময় যখন এক্সপ্লোড করছে ওটা, সেটা কি হচ্ছে যে একটা ভূমিকম্পের সৃষ্টি করছে। এর ফলেও কিন্তু বিভিন্ন কারণে এই সময়, আর যেহেতু পৃথিবীর সৃষ্টি ছিল, পৃথিবী ছিল খুব উত্তপ্ত, ফলে পৃথিবীর মধ্যে ভলক্যানিক এরাপশন কিন্তু প্রচুর পরিমাণে হতো। এটা ছিল মেন কারণ। তো আঙ্গারা ল্যান্ড ও গন্ডোয়ানা ল্যান্ডের উত্তর দিকের নাম কি ছিল? আঙ্গারা ল্যান্ড, নিচেরটা নাম ছিল গন্ডোয়ানা ল্যান্ড। এই আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড কিন্তু পরবর্তীকালে আলাদা হয়ে যায়, এবং এখানেই এর পরবর্তীকালে যখন ধীরে ধীরে এটা ভাঙতে শুরু করে, এবং মহাদেশগুলি এখান থেকে ধরো একটা ভেঙে গেল, এখান থেকে একটা ভেঙে গেল, এখান থেকে ভেঙে গেল, এখান থেকে ভেঙে গেল, এখান থেকে ভাঙলো, এখান থেকে, এইভাবে করে গোটা মহাদেশ কিন্তু এই আঙ্গারা ল্যান্ডও ভাঙতে শুরু করে, গন্ডোয়ানা ল্যান্ডও ভাঙতে শুরু করে। তো আমরা কি জানলাম? প্রথমে কি ছিল? প্যানজিয়া, সমুদ্রের নাম প্যানথালাসা। প্যানজিয়া ভাঙলো দুই ভাগে, উপরটা নাম আঙ্গারা, নিচেরটা গন্ডোয়ানা। দুটাতে ল্যান্ড কথাটি থাকবে, আঙ্গারা ল্যান্ডও থাকবে, গন্ডোয়ানা ল্যান্ডও থাকবে। এর পরবর্তীকালে যখন সেটা ধীরে 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 টুকরো হয়ে অন্যান্য দেশের সাথে কি হয়ে যেতে লাগলো? মিলে যেতে লাগলো। এবং একে অপরে যখন তোমরা ওয়ার্ল্ড ম্যাপ যদি তোমরা দেখো, আমি হয়তো তোমাদেরকে এটা সাইড স্ক্রিনে চেষ্টা করব দেখানোর, যদি পসিবল না হয় তোমরা যে কোনো একটা ওয়ার্ল্ড ম্যাপ খুলে দেখে নিতে পারো যে দক্ষিণ আমেরিকার যে অংশটা এইভাবে করে বেরিয়ে রয়েছে এবং আফ্রিকার যে অংশটা এভাবে করে ঢুকে রয়েছে, এই দুটা কিন্তু একে অপরের সাথে লেগে যায়। এটা পরিষ্কার জিনিস দেখায় যে এই দুটো একসময় সংযুক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু ভেঙে যায়। সেরকম ভাবে ইন্ডিয়ার টুকরোটা কার সাথে গিয়ে মিলে? সোমালিয়া, যেটা ডাকাতির জন্য কুখ্যাত। এইভাবে করে ধীরে ধীরে কি হয় যে পাতগুলা মানে সঞ্চারিত হতে থাকে, এবং পাতগুলা যখন সঞ্চারিত হয়, একে একটা পাত অপর পাতের সাথে ধাক্কা লাগে, এবং কি হয় মাঝখানের ভূমিটা অনেক সময় কি হয় যে নিচে নেমে যায় কিনা, আবার অনেক সময় যদি দুটা ভারী পাতের সংঘর্ষ হয়, কেউ কারো নিচে নামতে চায় না, ফলে এটা না দুটাই এভাবে উঠে যায়। যখন দুটা ভারী পাতের সংঘর্ষ, আমি কি বললাম, একটা ভারী পাত একটা হালকা পাত, ভারী পাতটা উপরে হালকা পাতটা নিচে, ঠিক এরকম ভাবে কি হয় যে যখন এই দুটাই ভারী পাত থাকে, একে অপরের সাথে লাগে, মানে তুই যাও না তুই যাও না, ধ্যাত তারিখে যাবো না, এও যাবে না এও যাবে না, দুজনে কি হয় লাগে দুজনে একসাথে মিলে উঠবো। তো দুজনে মিলে সৃষ্টি, যখন দুটা ভারী পাত একে অপরের সাথে সংঘর্ষ হয়, দুটাই কেউ একে অপর থেকে ওকে কুঁচে যে তুই যা, ও বলছে ওকে কুঁচবো তুই যা, না কেউ যেতে চায় না, দুজনে মিলে পর্বত সৃষ্টি করে দেয়। তখন পর্বতটাকে কখন সৃষ্টি হয়? দুটা ভারী পাত যখন একে অপরের সাথে ধাক্কা লাগে এবং কেউই নিচে যেতে তখন পারে না, দুটাই কি হয় এভাবে করে ভঙ্গিলাকার উপরে উঠে যায়। ফলে এইভাবে করে কি সৃষ্টি হয়? পর্বত। সেরকম ভাবে হিমালয়ের আগে সেখানে কি ছিল? টেথিস সাগর, এবং এই টেথিস সাগরটাও কিন্তু পরবর্তীকালে সেখানে পাহাড় টাহাড় উঠে টুঠে একদম হঠাৎ পর্বত উঠে যায়, এবং সেখানে পর্বতটা এমন ভাবে উঠে যে পর্বতের উপরে যে যা যা ছিল এত উঁচু পরিমাণে পর্বতটা উঠে যে সেখানে যে ট্রপোস্ফিয়ারে, আমি অলরেডি বলেছিলাম যে ল্যাবস্টেট কি, এরা আমার আইকিউ বুস্টার চ্যানেলে দেওয়া আছে, তোমরা নিচে লিঙ্কও পেয়ে যাবে, তোমরা গিয়ে সেটা দেখে নিতে পারো যে কি যত আমরা উপরে উঠতে যাব 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু তাপমাত্রা কমতে থাকবে। ইট মিনস কি প্রতি 1 কিলোমিটার উচ্চতায় আমার একটা নির্দিষ্ট হারে তাপমাত্রা কিন্তু ডিক্রিজ হবে। এই বিষয়টাকে বলা হয় ল্যাবস্টেট। কি বলা হয়? ল্যাবস্টেট। তুমি ভাবো আজকে আমি একটা জায়গাতে আছি, তো ঠিক আগের মুহূর্তে আমরা যেটা বলছিলাম যে দুটা ভারী পাত যখন একে অপরের সাথে লাগে, দুটার মধ্যে কেউই দমিত হতে চায় না, এর ফলে দুটাই কি হয় দুজনে উপরে ওঠে। ও বলে যে তুই নাম, ও বলছে তুই নাম, বলছে দুজনের মধ্যে না নামবো নামবোই না, দুজনে মিলে একদম কি করলো উপরে উঠে গেল। এরকমই অবস্থা হয়েছিল হিমালয় পর্বত সৃষ্টির ক্ষেত্রে। দুটা ভারী পাত যখন একে অপরের সাথে লাগে, কেউ নিচে উপরে বা নিচে যেতে পারে না, দুজনেই উপরে উঠে যায় এবং এইখানে সৃষ্টি করে পর্বত। হিমালয় পর্বত ঠিক এভাবে করে সৃষ্টি। আজ থেকে প্রায় কয়েক লাখ বছর আগে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল, এবং যেমন আমি প্রথমে বললাম ভূগোলে কয়েক লাখ বছর মানে এই হাতে গুনে চুটকিতে, আমি কয়েকটা চুটকি বাজাতে যতটা টাইম নিলাম, ভূগোলে এটা হচ্ছে কয়েকটা লাখ বছর। তো এরকম ভাবে হিমালয় পর্বত উত্থান হয়েছিল, এবং এই হিমালয় পর্বত ভারতের উত্তর দিকে উত্থান হয়েছিল, এবং এই হিমালয় পর্বতের আবার কয়েকটা অংশ রয়েছে। হিমালয় পর্বতের অংশ রয়েছে, আমি পরপর ভাবে বলি।
এই অংশগুলো আবার নাম আছে। এটা ধরো হিমালয়ের 4টা অংশ। প্রথমটার নাম হচ্ছে ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়া, ট্রান্স হিমালয়। সেকেন্ডের নাম হচ্ছে হিমাদ্রি হিমালয়, হিমাদ্রি হিমালয়া। থার্ডের নাম কি? থার্ডের নাম হচ্ছে মিড হিমালয়া। আর 4 নম্বর হচ্ছে শিবালিক। এতটুকু বোঝা গেল। প্রথমটার নাম কি? ট্রান্স হিমালয়, সেকেন্ডটা হিমাদ্রি হিমালয়, মিড হিমালয়, তারপর শিবালিক হিমালয়। এবার একটু বুঝার জিনিস আছে। এর মধ্যে থেকে সব থেকে উচ্চতম আমাদের হিমাদ্রি হিমালয়, সবচেয়ে হাইট বেশি। এবার একটা সহজ কনসেপ্টে বুঝো। আমার এই হাতটা আছে, এই হাতের মধ্যে ধরো এটা একটা হিমালয় পর্বত। তো যখন আমি এইভাবে করে সিঁড়ি দিয়ে এভাবে করে উঠছি, এটা হচ্ছে কি শিবালিক, ধীরে ধীরে উঠছি। এখানে যে আমার এই জিনিসটা বেরিয়ে আছে, এই জায়গাটা ধরো এটা মিড হিমালয়। তো মিড হিমালয় একটু এখান থেকে উপরে উঠলো, এই জায়গাটা কি মিড। মিডের পর একটু উঁচুতে যখন আমি এই জায়গাটা উঠেছি, এই জায়গাটা কি আমার হিমাদ্রি হিমালয়। আর হিমাদ্রি হিমালয়ের পরে এই যে এই জায়গাটা, এটা ট্রান্স হিমালয়। ফলে শিবালিক থেকে উঠছে, এখান থেকে ধীরে 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 উঠছে, এখান থেকে আরেকটু মিড হিমালয়ে গিয়ে এই জায়গাটা পর্যটন স্থল হিসাবে দাঁড়াচ্ছে। এখানে সমস্ত নৈনিতাল বলো, মানালি বলো, কুল্লু বলো, দার্জিলিং, লাভা, যা যা জায়গা আছে সমস্ত কিছু কোথায় আছে? মিড হিমালয়। মিড হিমালয় আমি যেই পারাবো আমার কাছে কি চলে আসবে? হিমাদ্রি হিমালয় বা সবচেয়ে বৃহৎ হিমালয়, এবং তারপরে ট্রান্স। তো যদি বলে সব থেকে প্রাচীন হিমালয়, তো নবীন ভঙ্গিল পর্বত, নবীন পর্বত। কিন্তু এই নবীন পর্বতের মধ্যেও তো একটা ভাগ আছে যে কোনটা এর থেকে এটা পুরাতন না ওর থেকে ওটা পুরাতন। যদি আমি দুটা বাচ্চাকে কম্পেয়ার করি, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 3 বছর, দুটাই ডিম ফুটেই বেরিয়েছে ভাই এখনই, একজন বড় একজন ছোট হয়তো। সেরকম ভাবেই এই হিমালয়ের মধ্যে সব থেকে পুরাতন অংশ আমাদের ট্রান্স, সব থেকে উঁচু অংশ হিমাদ্রি। মিড হিমালয়কে একদম মাঝামাঝি জায়গায় অবস্থান করবে, এই জায়গাটা পর্যটন বা ট্যুরিজমের জন্য খুব ভালো। আর তারপরে কি আছে? শিবালিক। তো ট্রান্স, হিমাদ্রি, মিড হিমালয়, শিবালিক। তো এখানে যদি আমি একটা ছবি আঁকি, ছবিটা ঠিক এরকম হবে। আমি প্রথমে শিবালিক দিয়ে স্টার্ট করছি, এটা শিবালিক, শিবালিক। তারপর মিড, এখানে রয়েছে মিড, এখানে কি আছে? টুরিস্ট স্পট, এটা হচ্ছে শিবালিক, শিবালিক। শিবালিকের পর এখানে মিড, মিডের পর এখানে ধরো এটা পাহাড় পর্বত, এটা কি চলে গেল? বৃহৎ, বৃহদের পরে এখানে ট্রান্স। তাহলে এটা শিবালিক গেল একটা, এখানে গেল এটা মিড হিমালয়। এই যে গোটা জায়গাটা এত দূর, এখান থেকে শুরু করে এত দূর, এই গোটা জায়গাটা কি? এটা হচ্ছে হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয় বিশাল বড়, এটা সবচেয়ে কি? এটা হচ্ছে হিমাদ্রি। আর এটা হচ্ছে ট্রান্স। সব থেকে পুরাতন কি? ট্রান্স। সব থেকে উঁচু কি? হিমাদ্রি। মিড হিমালয় কি জন্য বিখ্যাত? মিড হিমালয় বিখ্যাত তার পর্যটন স্থলের জন্য। এখানে সবচেয়ে বেশি পরিমাণে পাইন গাছ পাওয়া যায়। আর শিবালিক কি একটা স্টেপের মতো, শিব আলিক, এখানে আগে ভগবান শিবের বাসস্থান ছিল বলে মানা হয়। এবং শিবালিক থেকে আমরা ধীরে ধীরে, দেখো কৈলাস পর্বত কোথায় আছে? কৈলাস পর্বত হচ্ছে কি? ট্রান্স হিমালয়ের অংশ, কিন্তু কৈলাস পর্বত। শিবের কৈলাস পর্বত কোথাকার অংশ? ট্রান্স হিমালয়। মানে আমাকে বৃহৎ হিমালয় পেরিয়ে যাব, তারপরেই কিন্তু আমি ট্রান্সটা দেখতে পাবো। তো যদি আমি বলি যে এটা যদি আমার বৃহৎ হিমালয় থাকে এইভাবে করে, তুমি কি আমার পিছনের আঙ্গুলগুলো দেখতে পাবে? না, কিন্তু এক্সিস্ট করে। সেই যে এই যে এটা হচ্ছে আমার কি? বৃহৎ হিমালয়। কিন্তু এর পরেও কি রয়েছে? ট্রান্স হিমালয়। তো আমি যদি একটা প্রশ্ন করি যে বৃহৎ হিমালয় থেকে কি